স্বাস্থ্যবাজারের নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম আমাদের নিয়মিত প্রোগ্রাম স্বাস্থ্য আলাপন নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ওটার নাম হচ্ছে জন্ডিসের কারণ, লক্ষণ ও প্রতিকার। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমরা দুজন বিশেষজ্ঞকে আমাদের সাথে রেখেছি। একজন হচ্ছেন কনসালটেন্ট অ্যান্ড প্যাথোলজিস্ট ডাক্তার সাবরিনা, আর সাথে রয়েছেন ইয়োগা এক্সপার্ট, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইয়োগা এক্সপার্ট কুশল রায় জয়। তো আমরা আজকে যে আলোচনাটা করতে চাই, আমি প্রথমে একটু ডাক্তার সাবরিনা ওনার কাছে যেতে চাই আবার এক প্রশ্ন নিয়ে, যে আমরা জন্ডিসটা খুব কমনলি শুনি এবং জন্ডিস নিয়ে আমাদের বিভিন্ন রকমের মতামত বা বিভিন্ন ধরনের ধারণাও আছে। তো আপনি যদি প্রথমে একটু পরিষ্কার করেন জন্ডিসটা কি, তাহলে আমাদের জন্য ভালো হয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনোজদাকে আমাকে এমন একটা অনুষ্ঠানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। জন্ডিস বলতে আমরা যেটাকে বুঝি, এটা অ্যাকচুয়ালি কোনো রোগ না, এটা একটা রোগের লক্ষণ। যেমন ধরেন আমরা যেটাকে বলি হেপাটাইটিস, এটা হচ্ছে গিয়ে লিভারের একটা ডিজিজ, সেটার লক্ষণ হিসেবে প্রকাশ হয় জন্ডিস দিয়ে। জন্ডিস মূলত ভাবে আমরা বুঝি যেটা, যে আমাদের শরীরে যে বডি ফ্লুইড আছে, বডি ফ্লুইডে যদি বিলিরুবিনের অ্যামাউন্টটা বেড়ে যায়, নর্মালের তুলনায় বেশি হয়ে যায়, তখন সেটা আমাদের রক্তের মাধ্যমে বডি ফ্লুইডে যখন চলে আসে, তখন এই বিলিরুবিন লেভেলটা বাড়ার জন্য যে ডিজিজটাকে আমরা পাই সেটা হচ্ছে জন্ডিস। এটাকে আমরা হাইপার বিলিরুবিনিমিয়াও বলতে পারি। নর্মালি আমাদের বডিতে 0.2 থেকে 1 গ্রাম মিলিগ্রাম পার ডিএল, 0.2 থেকে 1 মিলিগ্রাম পার ডিএল নর্মাল বিলিরুবিনের লেভেল থাকে। এর চেয়ে বেড়ে গেলে সেটাকে আমরা হাইপার বিলিরুবিনিমিয়া বা জন্ডিস বলি। কিন্তু জন্ডিস হতে হলে বা ভিজিবল হতে হলে নর্মালি 3 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হতে হবে। তার নিচে থাকলে সেটাকে আমরা বলবো ল্যাটেন্ট জন্ডিস বা হিডেন জন্ডিস। ঠিক আছে? তো জন্ডিস আসলে কোনো রোগ না, এটা একটা রোগের লক্ষণ মাত্র। আপনি আমাদের জন্ডিসের ধরনটাও বললেন। জন্ডিস ধরন এবং প্রকারভেদ তো ওয়ান কাইন্ড অফ একই আর কি। তো আমি এই প্রশ্নটা আর যাচ্ছি না, আপনি আমাকে একটু যদি বলেন যে জন্ডিসটা আসলে কেন হয়, মানে কারণটা কি? জন্ডিসের কারণটা আমরা হচ্ছে গিয়ে এটার কজের উপরে ডিপেন্ড করে। যেমন আমরা 3টা কারণে আমরা জন্ডিস পেতে পারি। একটা হচ্ছে ব্লাড সেল ডিস্ট্রাকশনের জন্য, যেটাকে আমরা বলি হিমোলাইটিক জন্ডিস। হ্যাঁ, হিমোলাইটিক জন্ডিসের কজের মধ্যে আমরা দেখি যে আরবিসির যদি কোনো ডিফেক্ট থাকে, যেমন হিমোগ্লোবিনোপ্যাথিস, আমরা আরেকদিনও কথা বলেছি থ্যালাসেমি নিয়ে, আর হচ্ছে গিয়ে সিকেল সেল অ্যানিমিয়া, এগুলোর জন্য কি হয় যে আরবিসি ডিস্ট্রাকশন থাকে, আরবিসি ডিস্ট্রাকশন বেশি হচ্ছে, যার জন্য হিমোগ্লোবিন বেশি ডিস্ট্রাকশন হচ্ছে। হিমোগ্লোবিনের ডিস্ট্রাকশনের কারণে বিলিরুবিন বেড়ে যাচ্ছে, যার জন্য হাইপার বিলিরুবিনি বা হিমোলাইটিক জন্ডিস হচ্ছে। এছাড়া আরো কিছু কারণ আছে, যেমন ধরেন ইনকম্পিটেবল ব্লাড ট্রান্সফিউশন, যার বডিতে ব্লাড ট্রান্সফিউশন করা হচ্ছে সেই ব্লাড গ্রুপের ব্লাড সে পাচ্ছে না, সেটাকে আমরা বলি ইনকম্পিটেবল ব্লাড ট্রান্সফিউশন। অথবা ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস, যেটা হচ্ছে গিয়ে যদি নেগেটিভ ব্লাড গ্রুপের মা পজিটিভ ব্লাড গ্রুপের বেবি কনসিভ করে, তখন দেখা যায় বাচ্চার শরীরে হিমোলাইসিসের একটা প্রসেস শুরু হয়, যেটাকে আমরা বলি ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। সেই সমস্ত কারণে আমরা নর্মালি দেখা যায় যে হিমোলাইটিক অ্যানিমিয়াটা পাই। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে লিভারে কোনো সমস্যা। লিভারের সমস্যার প্রধান কারণ হচ্ছে গিয়ে আমাদের হেপাটাইটিস। আমাদের বডিতে 5টা ধরনের হেপাটাইটিস ভাইরাস দিয়ে ইনফেকশন হতে পারে। হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস ই, যেকে আমরা নর্মালি ডেল্টা ভ্যারিয়েন্ট হিসেবে বলি। তো দেখা যায় যে হেপাটাইটিসের কারণে যখন আমাদের লিভার ইনফেকশন হয়, তখন আমাদের বিলিরুবিন লেভেলটা বেড়ে যায়, এক নাম্বার। দ্বিতীয় কারণ হতে পারে ক্রনিক অ্যালকোহলিক লিভার ডিজিজ, অ্যালকোহল বেশি খাওয়ার কারণে লিভারের ড্যামেজ হয়। আর আছে কি সিরোসিস অফ লিভার, যেটা আমরা বলি যে লিভার সিরোসিস হিসেবে বেশি পরিচিত। এটা হচ্ছে দ্বিতীয় কারণ, এটাকে আমরা বলি হেপাটোসেলুলার জন্ডিস। প্রথমটা বললাম হিমোলাইটিক জন্ডিস, এটা দ্বিতীয় নাম্বার হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস। তৃতীয় কারণটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। নর্মালি যে ফিজিওলজি বিলিরুবিনের, সেটাতে বিলিরুবিন এক্সক্রিশন হয়ে যাওয়ার কথা আমাদের শরীরে, কিন্তু যদি সেই এক্সক্রিশনটা না হতে পারে,
তখন দেখা যায় কেন অবস্ট্রাকশনের জন্যই বিলিরুবিনটা এক্সক্রিশন হতে পারছে না, সেই কারণে বিলিরুবিন বেড়ে যায়। তো অবস্ট্রাকটিভ জন্ডিসের কজের মধ্যে আমরা পাই ইন্ট্রাহেপাটিক এবং এক্সট্রাহেপাটিক। ইন্ট্রাহেপাটিক মানে লিভারের মধ্যে কোনো সমস্যার কারণে, যেমন অ্যালকোহলিক লিভার ডিজিজ, সিরোসিস অফ লিভার, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, প্রাইমারি স্ক্লেরোজিং কোলেনসাইটিস, তারপর হচ্ছে কোলেনজিওকার্সিনোমা। এই সমস্ত কারণে আমরা দেখি যে ইন্ট্রাহেপাটিক কজে বিলিরুবিন বাড়ছে। আর আছে এক্সট্রা হেপাটিক কিছু কজ, যেমন হচ্ছে লুমেনের মধ্যে যদি দেখা যায় যে স্টোন অবস্ট্রাক্ট করে আসছে, অথবা কিছু প্যারাসাইটিক ইনফেস্টেশনের জন্য অবস্ট্রাকশন হয়ে আছে। এছাড়া হচ্ছে গিয়ে সিএকার হেড অফ দ্য প্যানক্রিয়াস, যার জন্য হচ্ছে গিয়ে আপনার বিলিয়ারি ট্র্যাক্টটা কনস্ট্রিক্টেড হয়ে আছে, যার জন্য বিলিরুবিন পাসড আউট হতে পারছে না। এই সমস্ত কারণে আমরা দেখা যায় যে আমাদের বডিতে বিলিরুবিনের লেভেলটা বেড়ে যায়। বিলিরুবিনের লেভেল বেড়ে গেলেই সেটাকে আমরা জন্ডিস হিসেবে বলি। তাহলে আমরা 3 ধরনের জন্ডিস পাচ্ছি, একটা হচ্ছে হিমোলাইটিক জন্ডিস, একটা হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস, আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে আপনি জন্ডিসটা এক্সপ্লেন করলেন এবং এর ধরনগুলো বললেন। আমি আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছি যে অনেক সময় মানে লিভার জনিত সমস্যার কারণে, যেমন জন্ডিসের একটা কারণ আপনি বললেন, আসলে এটার সাথে ফ্যাটি লিভারের কোনো সম্পর্ক আছে কিনা? লিভারের ফ্যাট হলেও কি জন্ডিস হতে পারে বা লিভার বড় হয়ে যেতে পারে কিনা? ফ্যাটি লিভার একটা ডিফারেন্ট জিনিস। ফ্যাটি লিভারের সাথে না সাধারণত জন্ডিসের কোনো যোগসূত্র নাই। ফ্যাটি লিভার মানে হচ্ছে কোলেস্টেরল লেভেলটা জন্ডিস লিভারে বেড়ে গেছে। হ্যাঁ, এটার অনেকগুলো কারণ আছে। 1 নাম্বার কারণ হচ্ছে অ্যালকোহল। তো এই সমস্ত এই ফ্যাটি লিভারের জন্য লিভার বড় হয়ে যাবে ঠিকই, কিন্তু বিলিরুবিন বাড়বে না। বিলিরুবিন বাড়ার কজ ফ্যাটি লিভার না। ফ্যাটি লিভার আর জন্ডিস ইজ ডিফারেন্ট। জি, অনেক ধন্যবাদ। আমরা আরেকটা কথা মানুষ বলে সবসময় যে আসলে পানি না খেলে জন্ডিস হয় বা পানি কম খেলে জন্ডিস হয়। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? এটা ভ্রান্ত ধারণা, যদিও এটা মানে আমাদের দেশে খুব প্রচলিত। কিন্তু আসলে বিলিরুবিন কিন্তু আমাদের বডিতে নর্মালি তৈরি হয় কারণ আমাদের বডিতে আরবিসি আছে। আরবিসি 120 দিনের একটা লাইফ সাইকেল মেনটেন করে। 120 দিন পরে এটা নর্মালি ব্রেকডাউন হয়ে যায়। ব্রেকডাউন হলে বিলিরুবিন অবশ্যই আসবে। সেই বিলিরুবিনটা কনজুগেশন হবে লিভারে কনজুগেশন হয়ে সেটা এক্সক্রিট আউট হবে, বাইল বাইলের মাধ্যমে এক্সক্রিট আউট হবে, ইউরিন এবং স্টুলের মাধ্যমে বডি থেকে বের হয়ে যাবে। এটা নর্মালি আমাদের বডিতে থাকবে, বিলিরুবিন থাকবে না এটা কিন্তু না, বিলিরুবিন থাকবে। কিন্তু যে সমস্ত কারণে বিলিরুবিন বেড়ে যাওয়ার পরে নর্মালি দেখা যায় এটাকে আমরা জন্ডিস হিসেবে বলে থাকি। হ্যাঁ, বিলিরুবিন বেড়ে গেলে সেটা হাইপার বিলিরুবিনিয়া লিডস টু জন্ডিস। জি। আসলে আরেকটা বিষয় হলো যে কি কি লক্ষণ আমরা দেখতে পারলে বুঝতে পারবো যে ওনার জন্ডিস হয়েছে? ল্যাটেন্ট জন্ডিস কথাটা আমি প্রথমে বলেছি। 1 মিলিগ্রাম পার ডিএল পর্যন্ত বিলিরুবিন লেভেল বডিতে নর্মাল। 1 থেকে 3 পর্যন্ত বিলিরুবিন লেভেল যদি হয় তাহলে নর্মালি আমরা এটা প্রকাশ্যে আসে না। যেমন আমাদের বডির যে আমরা যে বিলিরুবিন বেড়ে গেলে আমরা কি বলি, চোখ হলুদ হয়ে গেছে, পেশাবের ডার্ক কালার হচ্ছে, স্টুল ডার্ক কালার হচ্ছে। হ্যাঁ, সেই লক্ষণগুলো কিন্তু এই ল্যাটেন্ট স্টেজটাতে আসবে না। যখন বিলিরুবিনের লেভেলটা মোর দেন 3 মিলিগ্রাম পার ডিএল হবে তখনই আমরা এটা মানে আমরা প্রকাশ্যে পাবো। তারপরও খুব বেশি মানুষ এটা বুঝতে পারে না, কারণ দিনের আলো ছাড়া স্ক্লেরাতে হলুদ রং হয়েছে কিনা এটা আসলে আমরা বুঝতে পারি না। তো মেইনলি পেশেন্টরা যেটা কমপ্লেইন করে যে আমার দুর্বলতা বেড়ে গেছে, খুব তাড়াতাড়ি আমি ফ্যাটিক হয়ে যাচ্ছি, আমার খাওয়ার কোনো রুচি নাই, আমি খেতে পারছি না, শুয়ে থাকলে রেস্ট নিলে আমার ভালো লাগে। এগুলি মেনলি ম্যালেজ, উইকনেস, ফ্যাটিগিবিলিটি, হ্যাঁ, অ্যানোরেক্সিয়া, কখনো কখনো নওশিয়া, খাওয়ার রুচি থাকে না যার জন্য খাওয়ার গন্ধ লাগে, তারপরে হচ্ছে ভমিটিং টেন্ডেন্সি। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে জন্ডিসের আমাদের একদম প্রিলিমিনারি স্টেজের লক্ষণ। এরপরে যখন আমরা ক্রনিক স্টেজে চলে যাই তখন কিন্তু দেখা যায় অনেক রকমের কমপ্লিকেশন নিয়েই পেশেন্টরা আসে, শুধু জন্ডিস আর তখন পর্যায়ে থাকে না। জি। আসলে আপনারা যখন এই জন্ডিস নিয়ে কোনো রোগী আসে, তো কিভাবে আসলে এটা ডায়াগনোসিস করেন বা ইনভেস্টিগেশন কি থাকে? কি ধরনের টেস্ট দেওয়া হয়?
হ্যাঁ, আমরা যখন একটা জন্ডিসের রোগী পাই তখন জন্ডিসটাকে কনফার্ম করার জন্য আমাকে অবশ্যই একটা বিলিরুবিন টেস্ট করতে হবে, সেটাকে আমরা বলি সেরাম বিলিরুবিন টেস্ট। বিলিরুবিন টেস্ট করার পরে আমরা সাধারণত লিভার ফাংশন টেস্ট নামে কিছু টেস্টকে আমরা একসাথে বলি। সেগুলোর মধ্যে হচ্ছে গিয়ে আপনার টোটাল প্রোটিন, সেরাম টোটাল প্রোটিন, সেরাম অ্যালবুমিন, এসজিপিটি, এসজিওটি, তারপর অ্যালকালাইন ফসফেটেস, আর হচ্ছে প্রথম বিন টাইম, এর সাথে আইএনআরটাও আমরা দেখি। তো এগুলো হচ্ছে গিয়ে মেইনলি আমাদের জন্ডিসটা ডায়াগনোসিস করার জন্য টেস্ট। এখন এই টেস্টের মাধ্যমে আমরা তিনটা জন্ডিসকে কিছু 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 ক্ষেত্রে আলাদা করতে পারি। হ্যাঁ, যেমন আমরা যখন হিমোলাইটিক জন্ডিস বলি তখন আমরা দেখবো পেশেন্টের একটা সিবিসি টেস্ট করলে হিমোগ্লোবিন কম, কারণ তার বডিতে ব্লাড সেল ডিস্ট্রাকশন হচ্ছে, যার অ্যানিমিয়া হচ্ছে। জন্ডিসের ক্ষেত্রে দেখা যায় এসজিপিটি, এসজিওটি, তারপরে এসজিপিটি, এসজিওটি এই দুটা লেভেল বেড়ে যাচ্ছে, সেরাম প্রোটিন লেভেলটা কমে যাচ্ছে, অ্যালবুমিন লেভেলটা কমে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আবার অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে আমরা দেখি যে অ্যালকালাইন ফসফেটেস লেভেলটা বেশি, বাকিগুলো নর্মাল আছে, সাথে আমার প্রথম দিন টাইমের কিছুটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, কিন্তু আবার অ্যালবুমিন বা টোটাল প্রোটিন এই লেভেলগুলো খুব বেশি অল্টার হয় না। এগুলো হচ্ছে আমরা নর্মালি দেখতে পাই যে এই টেস্টগুলোর মাধ্যমে আমরা তিনটা জন্ডিসের মধ্যে কোন ধরনের জন্ডিস হতে পারে সেটা আমরা মোটামুটি আইডেন্টিফাই করে ফেলতে পারি। আপনাদের মানে এছাড়া আরো প্রাথমিক কিছু টেস্ট আমরা বলতে পারি। হ্যাঁ, আর কিছু টেস্ট আমরা বলতে পারি, যেমন ইউরিনারি ইউরোবিলিনোজেন, হ্যাঁ, স্টুল টেস্ট স্টার্কোবিলিনোজেন। যদিও এই টেস্টগুলো আমরা যে ইউরিন টেস্ট, স্টুল টেস্ট করে বুঝতে পারি, আর ব্লাড টেস্টের মধ্যে আমরা লিভার ফাংশন টেস্টের টেস্টগুলো করলেই আমরা বুঝতে পারি। আপনাদের আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা হেপাটোসেলুলার জন্ডিসের মানে কতটুকু ইনভলভমেন্ট বা হেপাটিক টেক্সচারটা কিরকম হয়েছে সেটাও আমরা জানতে পারি। আল্ট্রাসোনোগ্রাম ইজ আ গুড টুল ফর ডায়াগনোসিস অফ জন্ডিস। অনেক ধন্যবাদ। এই ডায়াগনোসিস করার পর আসলে চিকিৎসার প্রসেসটা কি হয়, রোগীকে কি বলেন আপনারা প্রাথমিক? জন্ডিস যেহেতু একটা রোগের লক্ষণ মাত্র, এটা কোনো রোগ না, তো আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে রোগটা কি, এটার কারণটা কি আসলে ব্লাড সেল ডিস্ট্রাকশনের জন্য হচ্ছে, তাহলে তো আমাকে সেই লাইনে ট্রিটমেন্ট করতে হবে, লাইক হিমোলাইটিক অ্যানিমিয়া অথবা সিকেল সেল অ্যানিমিয়া অথবা থ্যালাসেমিয়া। এই সমস্ত ডিজিজের যে আন্ডারলাইন কজ আছে সেগুলোকে আমাকে ট্রিটমেন্ট করতে হবে। এছাড়া যদি হেপাটোসেলুলার জন্ডিস আমি বলি, হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে আমার কি ধরনের হেপাটাইটিস হয়েছে, আইদার হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, কোন ধরনের হেপাটাইটিস হয়েছে সেটার জন্য কি এফেক্ট হচ্ছে সেটা ট্রিটমেন্ট করতে হবে। আর হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে নর্মালি আমরা সার্জিক্যাল অপশনটাকেই প্রেফার করি, যেমন যদি গল ব্লাডার স্টোনের জন্য ইমপ্যাকশন হয়ে থাকে, যার জন্য বাইল স্ক্রিট আউট হচ্ছে পারছে না, তাহলে গল ব্লাডারের স্টোনের ট্রিটমেন্ট হিসেবে হচ্ছে কোলিসিস্টেকটমি অথবা কোলিসিস্টেকটমি করে ফেলতে পারি আমরা, গল ব্লাডারটা কেটে ফেলা। এছাড়া যদি সিএ হেড অফ দ্য প্যানক্রিয়াস অথবা বিলিয়ারি সিরোসিস, এগুলো ট্রিটমেন্টে যেতে হয়। তবে নর্মালি যখন প্রিলিমিনারি স্টেজে আসে তখন ট্রিটমেন্ট হিসেবে দুটো কথা মেইনলি আমাদের বলতে হবে, যে পেশেন্টকে সাফিসিয়েন্ট রেস্ট অ্যাডভাইস করতে হবে। এটা করলে দেখা যায় যে আমাদের বডি যে এসজিপিটি, এসজিওটি এগুলো কিন্তু নর্মাল রেঞ্জে চলে আসে প্রায় 7 থেকে 15 দিন কমপ্লিট বেড রেস্টে যদি থাকে। এছাড়া প্রচুর পরিমাণে পানি খেতে বলি, কারণ হচ্ছে বিলিরুবিনটা ওয়াশ আউট হতে হবে। হ্যাঁ, এছাড়া আর যেটা বলি যে আমাদের প্রোটিনের অ্যামাউন্টটা বাড়াতে হবে, যেহেতু লিভারের উপরে এফেক্ট হচ্ছে, লিভারের উপরে এফেক্ট হলে প্রোটিন সিনথেসিসটা কমে যায়, আমাদের শরীরে প্রোটিন সিনথেসিসটা কমে গেলে নর্মালি আমাদের অন্য কাজগুলো করতে ডিফিকাল্ট হয়। তো প্রোটিন লেভেলের জন্য 2000 থেকে 3000 কিলো ক্যালোরি আমাকে নর্মাল রেঞ্জটা আমার ডায়েটের ক্যালোরি হিসাবটা ঠিক করে ফেলতে হবে, তার থেকে 70% হচ্ছে গিয়ে আমার প্রোটিন ডায়েট নিতে হবে, আর সাথে হচ্ছে গিয়ে ভিটামিন সাপ্লিমেন্ট, হ্যাঁ, আর মিনারেল সাপ্লিমেন্ট এগুলো থাকবে। আসলে ওষুধের পরিমাণটা কি আমরা জানি যে ওষুধের কিন্তু এখানে খুব একটা রোল নাই। হ্যাঁ, এখানে খুব একটা রোল নাই, বরঞ্চ আমরা বলি যে
এই সময়ে প্যারাসিটামল, সিডেটিভস, হিপনোটিক্স এই টাইপের ওষুধগুলো একদম কমপ্লিটলি বন্ধ করে দিই। হ্যাঁ, কারণ এই ওষুধগুলোর আসলে মেটাবলিজমটা হয় মেইনলি কিন্তু লিভারে। আমাদের 80% ওষুধের মেটাবলিজম হয় লিভারে। যেহেতু আমরা লিভারটাকে রেস্ট দিতে চাচ্ছি, সেহেতু আমাদের অবশ্যই ওষুধের ইন্ডিকেশনটা খুবই লিমিটেড। হ্যাঁ, তো আমরা কমিয়ে যদি রেস্টটা করি এবং প্রচুর পরিমাণে পানি ইনটেক করি, সেটা শুধু যে আখের রস খেতে হবে নট নেসেসারি, নর্মাল পানি, স্যালাইন ওয়াটার, ডাব ওয়াটার, হ্যাঁ, তারপরে হচ্ছে কি যে কোনো ধরনের জুস আমরা খেতে পারি। নর্মাল স্যালাইনটা কিন্তু খুব বেশি উপকারী। একদিকে আমার ক্ষুধার কষ্টটা পাবো না, পেশেন্টটা হচ্ছে গিয়ে এনার্জেটিক থাকবে, এবং হচ্ছে কি প্রপার নিউট্রিশনটা, যেটা আমরা বলি যে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা কিন্তু ঠিক। এক্ষেত্রে কি গ্লুকোজ স্যালাইনটা কার্যকারী? গ্লুকোজ স্যালাইন যদি ডায়াবেটিক পেশেন্ট না হয় তাহলে আমরা গ্লুকোজ স্যালাইন দিতে পারবো, কিন্তু যদি ডায়াবেটিক পেশেন্ট হয় তাহলে তো আমরা গ্লুকোজ স্যালাইন দিতে পারবো না। তখন আমাদের নর্মালি হার্টসল, যেটাকে আমরা হার্টসল বা কলেরা স্যালাইন বলি, সেটাই কিন্তু বেশি মেইনলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পেরেছি আপনার মাধ্যমে। আমি একটু কুশলরা জয় ওনার কাছে যেতে চাই। আম, আসলে জন্ডিস প্রিভেন্টিভ করার জন্য বা জন্ডিস থেকে জন্ডিস কারো হয়ে গেলে সেক্ষেত্রে আসলে যোগা দিয়ে এটা নিরাময়ের কি অপশন আছে, বা এখানে যোগার পাশাপাশি প্রাণায়ামের কোনো ভূমিকা আছে কিনা, তো এই বিষয়গুলো যদি আপনি একটু বলেন ভালো হয়। হ্যাঁ, অনেক ধন্যবাদ মনোজদা। আর সাবিনা আপু খুবই ভালো করে বলেছেন, বুঝিয়েছেন যে এটা কেন হয়, কিভাবে হয়। আমি এটার আগে একটু বলতে চাই যে জন্ডিস যখন হয়ে গেল, আমরা জানি যে কেমন করে হলো, কিভাবে হলো। যোগের যেই জিনিসগুলো করা যাবে না, এটা আগে আমরা একটু জেনে নিই। হ্যাঁ, যেটা করা যাবে না সেটা হচ্ছে শরীরকে বেশি মুভমেন্ট করা যাবে না। যেহেতু লিভারের এটার একটা লিভার ডিসঅর্ডার, তাই শরীরকে যতটা সম্ভব রেস্ট নিতে হয় বা দিতে হয়। তো ওই ওই জায়গাটায় আপনি সমস্ত রকম যোগা বলতে আমরা যেটা বুঝি যে ছবিতে আসন হচ্ছে, আমার শরীর বিভিন্ন অঙ্গভঙ্গিতে আছে, এই সমস্ত জিনিস বন্ধ। তাহলে আর কি করব? কারণ আমি জানি তো যোগ বলতে ওটা, যোগ হচ্ছে ওটার একটা অঙ্গ। এর প্রথমেই আসে হচ্ছে খাবার। আপনি যোগাভ্যাসের প্রথম রুলস হচ্ছে আপনি খাবারটাকে যদি মেনটেন করতে পারেন, তাহলে আপনার প্রায় 80% যোগের কাজ ওখানেই শেষ। এরপরে বাতাস, ধ্যান সেগুলো তো আছেই। তো রিসার্চে যেটা বলছে, মানে যোগা রিসার্চে জন্ডিসের উপরে যেগুলো কাজ হয়েছে সেখানে বলছে যে আমাদের ফুড একটা বড় জায়গা, যেখানে আমাদের র ম্যাটেরিয়ালে ফুড নিতে হবে, লাইক ভেজিটেবলস, ফ্রুটস, এগুলো প্রায় 1 সপ্তাহ ধরে চলবে। এবং এমন কোনো খাবার নেওয়া যাবে না যেটা আমার স্টোমাক অনেকক্ষণ ধরে এটাকে হজম করে। তার মানে সহজে ডাইজেশন হয়, মানে ইজিয়ার ডাইজেস্টিভ সিস্টেমের যে ফুডগুলো আছে সেগুলো আমাকে ইনটেক করতে হবে। তার মানে লিকুইড ফুড, যত রকম লিকুইড ইনটেক করা যায় সেটা আমার আরবিসি, আমার ডাব্লিউবিসির জন্য ভালো। তো এটার সাথে সাথে আমরা অন্যান্য দিক থেকে আহ, পেঁপে পাতা, তারপরে তুলসী পাতা, এগুলো নিতে পারি, যত রকম ন্যাচারাল ফুড। আর যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, যেহেতু আমাকে অনেকটা সময় শুয়েই থাকতে হচ্ছে, শুয়ে আমাদের যোগের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে, সেটাকে আমরা বলি হচ্ছে সূক্ষ্ম ব্যায়াম, সূক্ষ্ম ব্যায়াম। মানে শরীরের সূক্ষ্ম সূক্ষ্ম অঙ্গভঙ্গিগুলোর নড়াচড়া। যেমন আমাদের স্মল এই যে জয়েন্টস গুলো আছে, এই জয়েন্টস গুলোকে আমরা অল্প 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 করে নাড়াতে পারি, সেটা কি শুয়ে শুয়ে। আমি একটু দেখিয়ে দেই, কারণ আমার জন্ডিস যখন হয়েছিল তখন আমি যোগে আসিনি, কিন্তু তখন আমাকে বলতো যে নড়াচড়া করা যাবে না, কিন্তু তখন আমি যদি আমি জানতাম তাহলে আমি এটা করতাম। আমি শুয়ে আছি, শুয়ে আর কতক্ষণ থাকতে ইচ্ছা করে, থাকতে তো ইচ্ছা করে না। তাই আমার আঙ্গুলের মাথাগুলোকে আমি এরকম করে নাড়াবো, পায়ের আঙ্গুলগুলোকে আমি এরকম করে নাড়াবো, এবং খুব আস্তে আস্তে, এবং এটা করতে হবে শ্বাসের সাথে সাথে। মানে যত বেশি করে শ্বাস নেয়া, তত অক্সিজেন আমার সাথে আমার আমার ইনপুট হওয়া, এবং যত অক্সিজেন আমার কাছে আসবে তত আমি আমার ব্লাড সার্কুলেশনকে পিউরিফিকেশনের মধ্যে রাখতে পারবো। তাই ইন আউট, ইন আউট। যদি এই কখন ইনহেল করলে হাতটা কেমন হবে, কখন এক্সহেল করলে হাতটা কেমন হবে, এটা যদি আমি নাও বুঝি, আমি ডিপ ব্রিথ ইন, ডিপ ব্রিথ আউট করব,
শরীরের যে কোনো অঙ্গ নাড়াচাড়ার ক্ষেত্রে। কিন্তু সেটা আমার মাথায় রাখতে হবে যে শরীরে যেন কোনো রকম জার্কিং না হয়। তাই সূক্ষ্ম ব্যায়ামের মধ্যে এগুলো আছে। জয়েন্ট মুভমেন্ট, আমি যখন একটু বসে থাকবো তখন আমার শোল্ডার জয়েন্ট, স্ক্যাপুলার থেকে শুরু করে আমার এলবো থেকে, রিস্ট থেকে, ফিঙ্গার্স থেকে শুরু করে শরীরের যেই যে অঙ্গগুলোকে নাড়ালে আমার এই কাঁধ থেকে কোমর পর্যন্ত খুব একটা ঝাঁকি না হয়, সেই জায়গাগুলো আমি আরামসে করতে পারবো। এই গেল হচ্ছে যোগের প্রথম অভ্যাস। তো এই অভ্যাসগুলো যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে কিন্তু শরীরের ওই বিষণ্ণতা, জড়তা, এই জিনিসগুলো কেটে যাবে। মানে যেটা হয়েছিল যে জন্ডিস হওয়ার পরে তাকে একটা কথা বলবেন যে শরীরে খুব ব্যথা, শরীরে খুব ব্যথা। আর এই ব্যথাটাকে যদি আমি নির্মূল করতে পারি যোগের এই ব্রিদিং প্র্যাকটিস গুলো, সূক্ষ্ম ব্যায়ামগুলো, আমি মানসিকভাবে একটা তো জায়গায় পৌঁছতে পারবো যে আর যাই হোক আমি তাড়াতাড়ি ভালো হব। আমি তাড়াতাড়ি ভালো হব বলে আমার সাইকোলজিক্যালি একটা ডিসঅর্ডার কেটে যাবে। কিন্তু যখন আমি দেখবো যে না আমি ভালো হচ্ছি না, তখন আমি সাইকোলজিক্যালি খুব ভেঙে পড়বো। আমার ঘুম উড়ে যাবে, আমার অনেক রকম ডিপ্রেশন চলে আসবে, আমার কাজগুলো হচ্ছে না, তাহলে যদি কাজগুলো না হয় আমি করবো কি? এই কারণে ফিজিক্যালি যতটা না আমি অ্যাটেনশন দেব, সেম অ্যাটেনশন আমি আমার মেন্টাল হেলথের উপরে দেব। দাদা জি। এমনিতে মানে আপনি খুবই একটা এমার্জেন্সি, মানে আমি বলবো যে এটা এই বিষয়টা আসলে আমরা একেবারেই জানা ছিল না যে আমরা জন্ডিসের সময়েও মানে যোগার কিছু মানে আসন করতে পারি এবং খুবই রিল্যাক্সিং আসনগুলো আমরা নিতে পারি চাইলে। তো আহ, এটা আসলে এটার সাথে কি প্রাণায়ামের কোনো আর মানে প্রাণায়ামের কি ওই সময় কি প্রাণায়াম করা যাবে নাকি হ্যাঁ দাদা, সেটা? প্রাণায়াম তো অবশ্যই করতে হবে। এবং আমি এতক্ষণ যেগুলো বলেছি এটা হচ্ছে আমাদের আসনের পার্ট, মানে ফিজিক্যাল মুভমেন্টের সাথে যেগুলো রিলেশন আছে। এবারে যদি যে প্রাণায়াম যারা আমরা নতুন দেখছি, তাহলে তাদেরকে আমি একটু প্রাণায়ামটা ক্লিয়ার করি। প্রাণ মানে প্রাণ বায়ুর যে ব্যায়াম। যোগে 5টা বায়ু থাকে। এটাকে বলে উদান বায়ু, যেটা উপরের দিকে থাকে। বুকে যেটা থাকে সেটাকে বলে প্রাণ বায়ু। পেটে যেটাকে থাকে সেটাকে বলে সমান বায়ু। সমান বায়ুর কাজ হচ্ছে খাবারকে ডাইজেশন বা খাবারকে ডাইজেস্টিভ, এই ডাইজেস্টিভটাকে আর একটু ইনক্রিজ করে দেওয়ার জন্য। আর নিচে যেটা থাকে থাকে অপান বলে, পুরোটাকে বলে ব্যান বায়ু। তাহলে প্রাণ বায়ুর যে কাজ, সেই সেইটাকে বলা হয় প্রাণায়াম, তার মানে বুকের। তো বুকের বাতাস যখন আমি নেয়া, ছাড়া এবং ধরা, এই তিনটাকে যখন কন্ট্রোল করব তখন হচ্ছে প্রাণায়াম। আচ্ছা, যোগের কিছু প্রাণায়াম আছে যেটা শরীরকে খুব গরম করে তোলে, এইগুলো করা যাবে না। তার মানে শরীর আরো বেশি হাইপার অ্যাক্টিভিটির ভেতরে চলে যাবে, আমরা হাইপো অ্যাক্টিভিটিতে চলে যাবে। এবং আপু আমাদেরকে বলতে পারবেন আরো ভালো করে যে আমরা সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথিক দুটো মেডিকেল টার্ম আমরা এখানে খুব ভালো করে জানি। এখানে আমরা প্যারাসিম্প্যাথেটিক ওয়েতে করব। প্যারাসিম্প্যাথেটিক মানে সোজা কথায় রিল্যাক্সেশন। তো এমন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করব যেটা আমার খুব রিল্যাক্স ওয়েতে যাওয়া আসা করে। যেমন কপালভাতি একটু ফোর্স দিয়ে হয়, ভস্ত্রিকা একটু ফোর্স দিয়ে হয়। আমি বলে দিচ্ছি কেমন হয়। ভস্ত্রিকা হয়, এগুলোতে ফোর্স থাকে, তার মানে এটা বাদ। ক্লিয়ার? এমন কিছু যেখানে ঝাঁকি হবে সেটা আমার খুব ক্ষতি করবে, এগুলো বাদ। এমন কিছু করব যেটা আমাকে রিল্যাক্সেশনে নিয়ে আসবে। তার মানে শীতকারী, শীতলীকরণ, সাদান্তা, চন্দ্রবেদী, ডিপ ব্রিদিং, এগুলো। তাহলে আমি যদি একটা দিয়ে শুরু করি, আমি আমি আর শুয়ে পড়ছি না, আমি বসে থাকলাম। আমরা শীতকারিতা করব। আমরা যারা যারা দেখছি, আপনারা এখনই যদি করেন দেখবেন আপনি কিছুই করছেন না, কিন্তু আমার আমার সেন্সেশনটা কি কুলিং সেন্সেশনে আসছে। এটা কখন করা হয়? যাদের হাইপার অ্যাক্টিভিটি হয়, মানে হাই ব্লাড প্রেশার, আমার ঘুম হচ্ছে না, আমার প্যালপিটেশন বাড়ছে, আমার হার্টের অসুবিধা হচ্ছে, আমাকে এক কথায় নিচের দিকে নামতে হবে। এটাতে খুব তাড়াতাড়ি আমার নিজেকে আমি শান্ত রাখতে পারি। এটা হবে এরকম, দাঁত দুটোকে, চোয়াল দুটোকে একখানে রেখে দাঁতটাকে জিভের সাথে লাগিয়ে দিতে হবে। এবারে প্রথম 4টা বা 2টা দাঁত থেকে জিভটাকে সরিয়ে আনতে হবে, বাকি দাঁতের সাথে জিভটা লেগে থাকবে। প্রথম অংশের 2-1টা দাঁত
বা 4টা দাঁত বের হয়ে যাবে, মানে জিভের সাথে লাগবে না। এবারে সম্পূর্ণ বাতাস নাক দিয়ে বা মুখ দিয়ে ছেড়ে মুখ দিয়ে দম নিয়ে নাক দিয়ে দমটাকে ছাড়বো। এটা আমরা পরপর 4 বার করব। যেমন নাক দিয়ে লম্বা দম নিচ্ছি, এই ছাড়ছি। এবার নেয়া শুরু হবে মুখ দিয়ে, যেমন আস্তে করে বন্ধ হয়ে গেল, নাক দিয়ে সম্পূর্ণ বাতাসটাকে ছেড়ে দিলাম। এটা আমরা আর একবার করব। বাতাসটাকে ছেড়ে আমার মনোযোগ কোথায়, বাতাসটা কোথায় লাগছে, জিভের কোথায় লাগছে, ঠান্ডা লাগছে না গরম লাগছে, যা যা লাগছে এটাকে শুধু ভাবছি। আর একটা জিনিস করে আমরা এখানে এটা টান দেব, সেটা হচ্ছে জিভটাকে আমরা একটু ভাঁজ করবো এভাবে। যদি এরকমটা না হয় তাহলে করব ঠিক আছে। যদি এটা এটা হয়ে যদি আগেরটা হয়, মানে আবার জিভ দিয়ে বাতাস নেব, মুখ দিয়ে বাতাস নেব, নাক দিয়ে বাতাসটাকে ছাড়বো। এটা করব 2 বার। এই লম্বা নিয়ে শ্বাসটাকে ছেড়ে দিলাম। আপনারা বুঝতে পারছেন তো? জিভটা একটু ঠান্ডা লাগছে, গলাটা একটু শুকনো লাগছে। এটা বেশিরভাগ করা হয় যখন আমাদের রোজা আমরা থাকি, আমরা যখন উপবাস করি, তখন আমাদের গলা শুকিয়ে যায়। এবং এই জিনিসগুলো করলে আপনি খুব রিল্যাক্সলি থাকতে পারবেন। তো এগুলো আমরা শুয়ে করতে পারি। এরকম অনেকগুলো প্রাণায়াম আছে যেগুলো খুব রিল্যাক্সেশন প্রাণায়াম, এবং যেটা করলে আপনি মেন্টালি খুব হ্যাপি থাকতে পারবেন এবং আপনার ইনার একটা সেন্সেশনের মধ্যে কুলিং সেন্সেশন ঢুকে পড়বে। এটা অনেকটা হেল্প করবে। দাদা দাদা মিউট। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই ধরনের বিষয় আমাদের সচরাচর জানার সুযোগ থাকে না আর কি। আপনি খুব সহজ কিছু রিল্যাক্সেশন দেখিয়েছেন, যেটা অবশ্যই আমাদের জন্ডিসের যারা পেশেন্ট আছে তাদের জন্য অনেক উপকার হবে আর কি। তো এখন আমি আবার খুবই সুন্দর, খুবই সুন্দর। একটু ডাক্তার সাবরিনার কাছে যেতে চাই। আসলে জন্ডিসের মানে আমরা জন্ডিস হওয়াতে যদি হয়ে যায় তাহলে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? প্রথমে কুশল ভাইয়াকে ধন্যবাদ দিচ্ছি। আমি অনেক কিছু শিখলাম, অনেক কিছু শিখলাম। আমার জানার মধ্যে ছিল না এত সুন্দর এবং সহজ জিনিসগুলো যে বডিকে এত রিল্যাক্স করতে পারে। আসলে আমরা অনেক কিছুই জানি না, জানার কোনো শেষ নাই। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এখন জন্ডিস যদি হয়েই যায় তখন আমরা নর্মালি বাসায় বেড রেস্টটাকেই প্রেফার করি। যদি তারপরেও কন্ট্রোল করতে না পারি তখন হসপিটালাইজেশনের প্ল্যানে চলে আসে। বাসায় থাকা অবস্থায় যেটা আমরা বলি যে কমপ্লিট বেড রেস্ট, প্রপার নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এবং ক্যালোরি ইনটেকটাকে আমরা বাড়াবো, প্রোটিন সাপ্লিমেন্টটাকে বাড়াবো, প্রচুর পানি খাবো। বাসায় থাকা অবস্থায় যেহেতু আমরা স্যালাইন নিতে পারবো না, সেই জন্য হচ্ছে ওরাল সলিউশন আমরা খাবো, যেমন ওআরএস বা কলেরা স্যালাইন যেটা আমরা বলি। এছাড়া নর্মাল পানি, জুস, ডাবের পানি, আখের রস, যে কোনো কিছুই আমরা খেতে পারি। হ্যাঁ, পানি জাতীয় খাবার, লিকুইড ডায়েট, যেটা কুশল ভাইয়া বললেন যে আমরা এমন হেভি কোনো ফুড নিব না যে পোলাও বিরিয়ানি বাসায় আছি খাচ্ছি, এরকম না। সিম্পল সাদা ভাত, ডাল, যেখানে পানির পরিমাণটা বেশি থাকবে, শাক সবজি, যে সবজিগুলোতে পানির কন্টেন্ট বেশি থাকে, সেই সমস্ত সবজি যেটা আমাদের ইজি ডাইজেশন হবে, সেই সমস্ত খাবারগুলোই আমরা খাবো। এবং মেডিকেশনের ব্যাপারে আমরা খুবই সতর্ক থাকবো, যতটুকু না হলেই না ততটুকুই মেডিকেশন আমরা নিব, আদারওয়াইজ আমরা মেডিকেশনের দিকে যাব না। সিডেটিভ হিপনোটিক্স ড্রাগস গুলো আমরা কমপ্লিটলি অ্যাভয়েড করব, যেহেতু এগুলো টোটাল মেটাবলিজম আমাদের লিভারে হয় এবং লিভার মেটাবলিজম ইজ নট প্রেফার্ড ইন জন্ডিস। আর যেটা আমরা বলে থাকি যে নিউট্রিশনের মধ্যে আমরা কিছু ভিটামিন সাপ্লিমেন্ট দিব, যেহেতু আমরা প্রপার ডায়েট ফুলফিল করতে পারছি না, সেহেতু আমরা কিছু ভিটামিনস এবং মিনারেলস সাপ্লিমেন্ট হিসেবে খেতে পারি। ভিটামিন সি, তারপরে হচ্ছে জিঙ্ক, এগুলো খাবারের রুচি বাড়াবে, ইপিথেলাইজেশনে হেল্প করবে। হ্যাঁ, এগুলো আমরা নর্মালি বাসায় থাকা অবস্থায় প্রেফার করব।
আর হসপিটাল যদি অ্যাডমিশন লেগেই যায় তাহলেও আমাদের ফ্লুইড সাপ্লিমেন্ট করতে হবে। সেটা হচ্ছে গিয়ে আমার প্রায় 3 লিটার্স পার ডে থেকে 5 লিটার্স পার ডে পর্যন্ত ফ্লুইড রিকোয়ারমেন্টস লাগতে পারে। নর্মাল স্যালাইন ওয়ার কলেরা স্যালাইন অথবা হচ্ছে গিয়ে নর্মাল 5% ডিএনএস, যদি আমরা পেশেন্ট ডায়াবেটিক না হয় তাহলে ডিএনএস আমি সাপ্লিমেন্ট করতে পারি। এছাড়া আর যদি মনে করেন ভিটামিন কে, আমাদের ইনজেক্টেবল ভিটামিন কে আমরা দিতে পারি তাহলে লিভারের সিনথেটিক ক্যাপাবিলিটিটা বাড়বে। এছাড়া নর্মালি আমাদের সিমটোমেটিক ট্রিটমেন্ট, যদি জ্বর থাকে তাহলে জ্বরের ওষুধ, এছাড়া অন্য কোনো সমস্যা থাকে সেটার জন্য অ্যান্টিবায়োটিক্স। এই যদিও আমাদের জন্য প্রেফারেবল না, এবং আমরা এক্সপেক্ট করি যে 15 দিনের মধ্যে আমরা এটা থেকে রিকভারি স্টেজে যাব, এবং আমাদের উচিত হবে যখন আমাদের জন্ডিস ধরা পড়লো তখন তো আমরা লিভার ফাংশন টেস্টগুলো একবার করলাম, এবং 1 মাস পরে এটাকে আবার একবার রিপিট করা, তাহলে আমরা বুঝতে পারবো টাইটার গুলো কমে আসছে কিনা। হ্যাঁ, যেটা করণীয় সেটা আমাদের করা। আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের বুকে জ্বালা করতেছে আর কি, তো অ্যাসিডিটি প্রবলেম বা এই ধরনের অসুবিধাগুলো হয়, তো এর সাথে জন্ডিসের কোনো সম্পর্ক আছে কিনা? ভাইয়া, জন্ডিস অ্যাকচুয়ালি আমি বললাম যে এটা একটা মানে সাইন মাত্র। জন্ডিস একটা সাইন, এটার সাথে নর্মালি খুব যে মানে ইপিগেস্টিক বার্ন যেটাকে আমরা বলি যে জ্বালা পোড়া করা, এটার খুব একটা সম্পর্ক নাই। যদি না অন্য কোনো কজ থাকে, লাইক গ্যাস্ট্রিক আলসার যদি থাকে পেশেন্টের, অথবা কার্সিনোমা অফ দা প্যানক্রিয়াস, হ্যাঁ, এই সমস্ত কারণে যদি আপনার ইপিগেস্ট্রিক পেইন হওয়ার অন্য কোনো কজ না থাকে, সাধারণত জন্ডিসে ইপিগেস্ট্রিক পেইন হয় না। হতে পারে কি আপনার যদি আপনার হেপাটোসেলুলার বা অবস্ট্রাকটিভ জন্ডিস হয় তখন একটা কলিকি পেইন হয়, জ্বালা পোড়া বলি না, আমরা বলি যে চেপে ধরে আসে ব্যথাটা। বাংলায় আমাদের পেশেন্টরা আমাদের এটাই বলে যে আমার মনে হয় যে খুব চেপে ধরে আসছে আবার ছেড়ে যাচ্ছে, এটাকে আমরা বলি কলিকি পেইন। এটা যখন আমাদের দেখা যায় যে কোলিলিথিয়াসিস, হ্যাঁ, যে গল ব্লাডারে স্টোন হচ্ছে বা কোলিসিস্টাইটিস হচ্ছে, গল ব্লাডারে পেইন হচ্ছে বা বিলিয়ারি সিরোসিস হচ্ছে, সে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত এই ধরনের কলিকি একটা পেইন পাই। কিন্তু ইপিগ্যাস্ট্রিক পেইন বলতে যেটা বোঝায় যে বুক জ্বালা পোড়া করা, এটা কিন্তু আমরা জন্ডিসের ক্ষেত্রে পাই। ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন আমি যেটা মানে আরো একটু আগে করব করে ভাবছিলাম, তো আসলে একটা খুব জরুরি প্রশ্ন, মানে যে মায়েরা মায়েদের জন্ডিস হলে কি তারা বাচ্চাদের মানে দুধ খাওয়াতে গেলে মানে এতে কোনো অসুবিধা আসে কিনা, বাচ্চার জন্য কোনো ঝুঁকি আছে কিনা? আসলে আমরা যদি বললাম যে জন্ডিসের কারণটা আমাদের জানতে হবে, লাইক হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে যদি ইনফেকশন হওয়ার কারণে জন্ডিস হয়ে থাকে তাহলে তো এটা সিক্রেশনের মাধ্যমে আসে। হ্যাঁ, ব্রেস্ট মিল্ক ইজ দ্য ওয়ান কাইন্ড অফ বডি ফ্লুইড যেটার মাধ্যমে বাচ্চার যেতে পারে। হ্যাঁ, সো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এভয়েড করতে বলি ওই সময়টা, 1 নাম্বার। 2 নাম্বার কজ হচ্ছে যদি আমার হেপাটাইটিস ছাড়া অন্য কোনো কারণে বিলিরুবিন বেড়ে থাকে, অন্য কোনো কারণে যদি বিলিরুবিন বেড়ে থাকে তাহলে সাধারণত ব্রেস্ট ফিডিং এ কোনো সমস্যা হয় না। যদিও ফিডিং এর মাধ্যমে বিলিরুবিন যাচ্ছে বাচ্চার শরীরে, কিন্তু বাচ্চার তো আর জন্ডিস না, সো সে তো এটা এক্সক্রিট আউট করতে পারে, সুতরাং এটাতে সমস্যা হয় না। আমাদের এক দর্শক আমাদের একটা প্রশ্ন রেখেছেন। শুধুমাত্র হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস, জি, আমাদের একটা দর্শক প্রশ্ন রেখেছেন যে জন্ডিসের সাথে যদি টাইফয়েড জ্বর থাকে তো সেক্ষেত্রে কি করণীয়? জন্ডিসের সাথে টাইফয়েড জ্বর থাকতে পারে। হ্যাঁ, কারণ টাইফয়েড জ্বরেও আমরা দেখি যে লিভারে এফেক্টটা হয়। হ্যাঁ, তো যখন লিভারে এফেক্ট হয় তখন কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দিই, মানে আমাদের টাইফয়েড ফিভারে কিন্তু আমরা হাই ডোজ অ্যান্টিবায়োটিক দিই, এবং প্রায় 14 ডেজ পর্যন্ত আমরা অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করি। তো সেখানে আমাকে চিন্তা করতে হবে যে জন্ডিস থেকে কিন্তু টাইফয়েড হয়নি, টাইফয়েড থেকে জন্ডিস হয়েছে। তো আমাকে ট্রিট করতে হবে টাইফয়েডকে, তাহলেই জন্ডিস কাভার আপ হয়ে যাবে। ঠিক আছে, জন্ডিসের কারণে যেহেতু টাইফয়েডের ট্রিটমেন্ট করলে বিলিরুবিন আস্তে আস্তে লিভার
কন্ট্রোল করতে পারবে, তখন আস্তে আস্তে জন্ডিসও কারেকশন হয়ে যায়। আরেকটা মোটামুটি মানে আমরা এই কথাগুলো ঘুরে ঘুরে চলে আসছে। জন্ডিস প্রতিরোধ যদি করতে চাই যে জন্ডিস আমার হবে না কখনো, সেক্ষেত্রে কি করণীয়? জন্ডিস প্রতিরোধের জন্য আমাকে টার্গেট তো অ্যাকচুয়ালি হিমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে তো আমাদের হাত নাই, এটা তো আরবিসি ডিফেক্টের উপর ডিপেন্ড করছে। যেটা আমাদের হাতে আছে যেটা হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিসের কজগুলো, লাইক হেপাটাইটিস। যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এগুলো ফিকো ওরাল রুটে ট্রান্সমিট হয়। যেমন আমরা যদি বাইরে খাওয়া দাওয়া করি, বাইরের পানি খাই, ফোটানো পানি, হাইজেনিক খাবার দাবার না খাই, তাহলে হেপাটাইটিস বিটা এ আর ইটা হবে। সরি, হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ইটা আমাদের ফিকো ওরাল রুটে যায়, যা খাওয়া দাওয়ার মাধ্যমে যায়। আর হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এগুলো কিন্তু ট্রান্সমিশন হয় আপনার সেক্সুয়াল রুট, ট্রান্সপ্লাসেন্টাল রুট, মানে সেফ সেক্স কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রিভেনশন মেটার। ঠিক আছে, প্রিভেন্টিভ মেটার যে সেফ সেক্স প্র্যাকটিস করা হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি থেকে আমাদের সেভ করে। এছাড়া আমাদের আরো কিছু কারণ হতে পারে, যেমন ফুড হ্যাবিটটাকে আমরা যদি কন্ট্রোল করি, বাইরের ফুডটাকে আমরা অ্যাভয়েড করি, বাসার হাইজেনিক ফুডটাকে আমরা অ্যালাউ করি, এগুলো অ্যাকচুয়ালি আমাদের প্রিভেন্টিভ মেজার হিসেবে কাজ করবে। আর আমাদের হেলদি ডায়েট, আমাদের খাবার দাবার যাতে পরিমিত হয় এবং সাফিসিয়েন্ট হয় এবং হেলদি ফুডটা থাকে, একটা কম্বিনেশন থাকে, কার্বোহাইড্রেট প্রোটিন এন্ড ফ্যাটের একটা ভালো কম্বিনেশন থাকে। যে আমাকে 1/3 হতে হবে হচ্ছে একটা, আমরা প্লেটকে যদি আমরা একটা 5টা ভাগে ভাগ করি, তাহলে 1/5 হবে কার্বোহাইড্রেট, 3/5 হবে হচ্ছে প্রোটিন, 1/5 হবে হচ্ছে ফ্যাট। এভাবে, এবং এটার মধ্যে আমার ভেজিটেবল ইনক্লুড করতে হবে, পানি ইনক্লুড করতে হবে। এগুলোর একটা ব্যালেন্স ডায়েট যদি আমাদের ফুড হ্যাবিটের মধ্যে থাকে, তাহলে আমাদের বডির ইমিউনিটি অনেক বেশি স্ট্রং থাকবে এবং এবং এগুলো এই টাইপের যেগুলো আমাদের ইনফেকশন সোর্স, এগুলোকে আমরা স্ট্রংলি হ্যান্ডেল করতে পারবে আমাদের বডি। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর। মানে আজকের প্রোগ্রামটা আমাদের প্ল্যান ছিল একটু কম করার, কিন্তু এত ইম্পর্টেন্ট তথ্য চলে আসতেছে যে আসলে আর স্কোপ পাচ্ছি না। অনেকেই প্রশ্ন করছেন। তো আমি একটু কুশলরা জয় আপনার কাছে যেতে চাই আবারও। আপনি যদি একটু বলেন যে আপনি তো ইয়োগা প্রাণায়াম দিয়ে বুঝালেন যে আসলে কিভাবে জন্ডিস আমরা হলে আমরা আসলে কি করতে পারি। তো আপনি একই সাথে যদি জন্ডিস থেকে প্রিভেন্টিভ থাকার কোনো অপশন আছে কিনা ইয়োগায়, বা সেটার জন্য কোনো প্রাণায়াম আছে কিনা এই বিষয়টা, এবং আম, আসলে জীবন আচরণটা কেমন হওয়া উচিত, এটুকু যদি একটু সংক্ষেপে বলেন তাহলে ভালো হয়। খুব ভালো দাদা। আর সাবরিনা আপু যা বলেছেন এর থেকে আর বলার কিছু নেই। যা মানে সবকিছুর হচ্ছে মূলেই হচ্ছে আমাদের অভ্যাস। হ্যাঁ, তো এই অভ্যাসটা হচ্ছে মুখের অভ্যাস, এইটাকে কন্ট্রোল করতেই হবে। তো এইটাকে কন্ট্রোল করার জন্য আমরা আয়ুর্বেদিকে বলি যে আমাদের ন্যাচারাল টেস্ট খুব ইম্পর্টেন্ট এবং 6 টেস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে টক ঝাল মিষ্টি তিতা নোনতা কষ্টা, এই সকালবেলা উঠে কে তিতার মধ্যে কামড় দেবে, কে কষ্টা খাবে? কিন্তু ওগুলোই আমার রক্ত পরিষ্কার করে, ওগুলোই আমার লিভার ফাংশনকে ঠিক রাখে। আর আমি যদি বেশি মশলাযুক্ত খাবার খাই, তো লেয়ারের পর লেয়ার, লেয়ারের পর লেয়ার তো পড়বেই। লেয়ার দিয়ে যদি সেটাকে তুলতে চাই, তো ওঠানোর পরেও সেখানে দাগ থেকে যাবে। ওর থেকে ভালোই হয় আমি এখানে নাই বসাই। তাই যোগে বলা হয় যে অল্প খাও। এবং আমাদের স্যার বলতেন, মানে আমি যখন এসবিআইতে ব্যাঙ্গালোরে এসবিআইতে যখন মাস্টার্স করেছি, মাস্টার্স ইন যোগা থেরাপি, তখন আমাদের স্যাররা আমাদেরকে বলতো যে যোগীরা মানে যে এক বেলা খায় সে যোগী, যে 2 বেলা খায় সে ভোগী, যে 3 বেলা খায় সে রোগী। এক ছাত্র বলছে, স্যার যে 4 বেলা খায়, বলে তুই তুই নরকে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আপনি যত কম খাবেন আপনার শরীর তত হালকা থাকবে, যত ভারী খাবেন শরীর তত ভারী হবে। আর সবগুলো পড়বে আমাদের ওই লিভার, সব থেকে বড় অর্গান, ওটার উপরে। কেন ভাই আমি ওকে আগে থেকে চাপ দেব? ওকে যেন আমি খুব কম চাপ দিই। তো নিতে নিতে কোনো জিনিস, যে কোনো জিনিস যত বেশি ইউজ হবে ও খুব তাড়াতাড়ি উপরে উঠে যাবে। তো আমি কেন ওকে বেশি কষ্ট দেব?
তাই যোগে বলা হয় যে সাত্বিক খাবার খাও, সাত্বিক আহার করো, একবার খাওয়ার 3 ঘন্টার মধ্যে কিচ্ছু খেও না, কেমন? আর মানে অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেও না। আমরা যারা যোগে মানে যোগ অভ্যাস করি, আমাদের মধ্যে দেখবেন একটা জিনিস খুব বেশি হয়, সেটা হচ্ছে ফাস্টিং। আমরা সপ্তাহে কমপক্ষে একদিন করে ফাস্টিং করি, কিছু খাই না। তো আর আমরা এমনিতেই ঝাল মশলা, মাছ মাংস এগুলো আমরা খাইও না। তো ওই সেম অ্যানিমাল প্রোটিন গুলো আমরা আমাদের মিল্ক প্রোটিন থেকে, মিল্ক ডেইরির বিভিন্ন প্রোডাক্ট থেকে আমরা নেই। তো যখন আপনি লাইট ফুড খাবেন, লাইট জিনিস দিয়ে রান্না হবে। তো হ্যাভি জিনিস খাবেন, হ্যাভি জিনিস দিয়ে রান্না হবে। আর আমরা আরো একটা বলি যে যেই খাবার আগুনে যত কম থাকে সেটাই খাদ্য। সেটা খাদ্য না জন্যই আগুনে অনেকক্ষণ রেখে সেটাকেই খাদ্য বানানো হয়। তো তুমি সেটা কেন খেতে যাবা? তো যারা যোগাভ্যাসের সাথে অনেকদিন ধরে আছে, তাদের লাইফস্টাইলটা দেখবেন যে সকালবেলা উঠে গরম জল খেয়ে শরীরটাকে ধৌত করে। এবং এই ধৌতর মধ্যে আমি যাই, আমাদের বমন ধৌতি, সূত্র ধৌতি, বস্ত্র ধৌতি, এরকম অনেকগুলো ধৌতি আছে। এই ধৌতিগুলো আমাদের লিভার, স্টমাককে ক্লিন করে। এবং শঙ্খ প্রক্ষালন বলে যোগের একটা অনেক বড় একটা ক্লিনজিং প্রসেস আছে, যেটা আমাদের একদম মুখ থেকে পায়ুপথ পর্যন্ত পরিষ্কার করে। তো এগুলো যদি কারো ভেতরে একবার করে, মাসে একবার করে হয়, তাহলে তো তার আর কি লাগে? কিন্তু আমরা আমাদের এই শ্যাম্পু থেকে শুরু করে জুতা পর্যন্ত চকচকে করব, কিন্তু ভেতরটা ফাঁকা কলসি, বাজে বেশি। ভেতরটা যা দিচ্ছি নে বা ওকে, তো তোকে তো কেউ দেখে না, তুই থাক, একদিন ও চারা দিয়ে উঠবেই। তখন আজকে নাম দিচ্ছে এটা, কালকে নাম দিচ্ছে ওইটা, আছে এইটার তো নতুন ডিজিজ, নাম দাও একটা, দিয়ে দাও। এরকম অনেক অনেক ডিজিজ চলে আসবে। তো আমাদের যোগ বলে তুমি ওকে ওকে কন্ট্রোল করো না, তুমি তোমাকে কন্ট্রোল করো। তো এই কারণে আমাদের যৌগিক লাইফস্টাইল খুব খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সাত্বিক আহার, পরিমিত ঘুম, এবং অতিরিক্ত থেকে না। আমাদের যোগের মধ্যে একটা বলে যে অপরিগ্রহ। অপরিগ্রহ মানে কোনো কিছু গ্রহণ করো না, কোনো কিছু গ্রহণ করো না, না চিন্তা, না খাবার, এগুলো। আর আধা পেটা কে খাবে ভাই? এখন তো খেতে খেতে এই পর্যন্ত খায়, তারপরেও যা পায় তাও নিয়ে দৌড় দেয়। হ্যাঁ, তো এখন আর গলা পর্যন্ত খায় না, এখন একদম কপাল পর্যন্ত নিয়ে নেয়। তাও আফসোস থাকে, রে ওটা তো নিতেই পারলাম না। তো এই জিনিসগুলো মনের ব্যাপার। 80 না 90% অসুখের মূল কারণ হচ্ছে মন। তো এই জন্ডিসেরও মেইন কারণ হচ্ছে তার মানসিক চাহিদা। হুম। তো আউট অফ কন্ট্রোল। তো যোগে যদি কেউ সত্যি অর্থে যদি এই জিনিসগুলো নিয়ে চর্চা করে, যোগ অভ্যাস যদি করে, তার জন্ডিস না, তার কোনো অসুখ হবে না। একটা সিঙ্গেল মেডিসিন পর্যন্ত তাকে খেতে হবে না, কারণ নেচার থেকে সে সমস্ত কিছু ইনটেক করছে। আর আমরা এই রিসার্চ গুলো পাই যখন আমরা এই যোগা থেরাপি নিয়ে সারা ওয়ার্ল্ডে যেখানে যেইভাবে কাজ করছে, তো ওইখান থেকে হিউজ পরিমাণে রিসার্চ আমরা পাই। তো এখন এটা সবাই পাচ্ছে, সবাই জানছে। আমার মনে হয় আপনার এই প্রোগ্রাম থেকে, সাবরিনাপুর কথা থেকে আমরা অনেক বেশি সচেতন হব, এবং যৌগিক লাইফস্টাইল কি সেগুলো একটু ঘাটাঘাটি করলে পাবো। আর যদি না হয় তাহলে আপনার কাছে, আমার কাছে, আমাদের কাছ থেকে সবাই জানতেও পারবে। এই, আমি আর বেশি বলছি না, অনেক মানে যা যা জরুরি বলার ছিল সবই চলে আসছে। আমি অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে যাচ্ছি। আমি শেষ একটা কোশ্চেন ডাক্তার সাবরিনার কাছে রাখতে চাই, যেটা আমাদের আসলে আমরা এই পর্যন্ত জেনে আসছি যে আমাদের জন্ডিসের জন্য প্রতিষেধক রয়েছে। তো আসলে সেই প্রতিষেধকটা কি, মানে এটা দিয়ে কি আমরা মানে সর্বশেষ আসলে জন্ডিস থেকে মুক্তি পেতে পারি কিনা, এই বিষয়টা একটু কাট করে বলে দিলে ভালো। জন্ডিস এটা অ্যাকচুয়ালি কজ রিলেটেড ডিজিজ। এটা ওই যেটা বললাম যে হেপাটাইটিসের ভ্যাকসিন আছে। হ্যাঁ, হেপাটাইটিস ভাইরাস দিয়ে যদি ইনফেকশন হওয়ার আগে আমরা যে এখন ইপিআই শিডিউল আছে, ইপিআই শিডিউলে পেন্টা ভ্যাকসিন আছে, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসটাকে ইনক্লুড করা আছে। এটা অনেকদিন ধরেই আছে। কিন্তু জন্ডিস কিন্তু শুধু এক হেপাটাইটিস ভাইরাস দিয়ে হয় না। ইপস্টিন বার ভাইরাস আছে, তারপর সাইটোমেগালো ভাইরাস আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে, এগুলো থেকেও হয়। অ্যাকচুয়ালি ভ্যাকসিনেশন শুধু আপনাকে হেপাটাইটিস বি বা সি থেকে
মানে প্রোটেকশন দিতে পারবে, অন্য অন্য ভাইরাসগুলো থেকে পারবে না। সো আমাকে আমার লাইফস্টাইল মডিফিকেশন, প্রপার ফিজিক্যাল ফিটনেস এবং হচ্ছে গিয়ে পরিমিত লাইফস্টাইলের মধ্যেই মেনটেন করতে হবে। পরিমিত ঘুম, সামান্য ব্যায়াম, রেগুলারাইজ ব্যালেন্স ডায়েট, এগুলোই আসলে আমাকে জন্ডিস থেকে প্রতিরোধের ক্ষমতা দেবে। আর যেটা আমার হাতে নাই, যেটা হিমোলাইটিক অ্যানিমিয়া বা অবস্ট্রাকটিভ হিমোলাইটিক জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস, এই কজগুলো কিন্তু আমাদের হাতে না। এগুলোর কজ যদি আমাদের এই সমস্ত কারণে বিলিরুবিন বাড়ে, তখন ওই কজেরই ট্রিটমেন্ট করতে হবে, এখান থেকে প্রিভেনশনের তেমন কোনো উপায় নেই। আর যেটা বিলিরুবিনের অন্য আর কোনো কজ, যেমন ধরেন অবস্ট্রাকটিভ কজগুলোর জন্য সাধারণত আমরা অপারেটিভ প্রসিডিউরটাকেই সাপোর্ট করি। তো তার চেয়ে ভালো যতটুকু সম্ভব হেলদি লাইফস্টাইলে চলে যাওয়া। জি জি, অনেক ধন্যবাদ। আসলে শেষ পর্যন্ত ওই কথাই যে আমরা অসুস্থ হব না, সুস্থ হওয়ার জন্য যা যা করণীয় তাই করব। আর অসুস্থ সুস্থ হলে থাকার জন্য। আমরা সুস্থ থাকার জন্য। আর অসুস্থ হলে যেটা করতে হবে যে আমাদের অতি দ্রুত সম্ভব যারা চিকিৎসক আছেন বা বিশেষজ্ঞ আছেন তাদের সাথে যোগাযোগ করে আমাদের নিরাময়ের দিকে চলে যাওয়াটাই বেটার হবে। এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নাই। এক্ষেত্রে আমি একটা কথা আসলে ভাবছিলাম আপনারা কেউ বলবেন কিন্তু বলেননি। জন্ডিস হলে একটা মানুষের ভ্রান্ত ধারণা আছে যে মানুষ আসলে ওঝা। ঝাড়ফুঁকের দিকে চলে যায় বা ডাবের পরা পানি খায়। এই পরা পানি বলতে আসলে সেরকম যে কিছু নাই, এই বিষয়টা অনেক সময় ডাক্তাররা আপনাদেরকে বলেন। এবং আসলে এই ধরনের মানে গ্রাম অঞ্চল বা যে জায়গাটায় শিক্ষার মান কম আছে ওই জায়গাগুলায় এই ধরনের জিনিস বেশি দেখা যায়। তো আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো যে আসলে এটা না করে আপনারা ভালো একজন চিকিৎসক দেখান এবং তাদের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে সুস্থ থাকেন। তো আজকের অনুষ্ঠানটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। যাওয়ার আগে আমি ডাক্তার সাবরিনা এবং কুশল রায় জয় আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে যারা নিয়মিত এই প্রোগ্রাম দেখছেন এবং আমাদের সাথে থাকছেন তাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। এবং অনেক সময় যারা আপনাদের বিভিন্ন রকমের হয়তো প্রশ্নের উত্তর আমরা দিয়ে উঠতে পারি না সময় স্বল্পতার কারণে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর যাদের এই ধরনের জন্ডিস সমস্যা নিয়ে এখনো কোনো সমাধান পাচ্ছেন না এবং হয়তো মানে আপনারা কোনো ভালো জায়গায় যেতেও পারেননি, আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা স্বাস্থ্য বাজারের সাথে যোগাযোগ করেন এবং আমাদের এই বিশেষজ্ঞ চিকিৎসক দলকে দেখান। আমরা নিশ্চয়ই ভালো ফলাফল পাবেন, এটা আমার বিশ্বাস। তো ভালো থাকেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং শুভরাত্রি। সুস্থ থাকবেন সবাই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।